কালকেই উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। আর আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের জন্য 65টি এসএকিউ প্রশ্ন বলে দেব। আর তুমি যদি সারা বছরও ইতিহাস বিষয় থেকে কোনো এসএকিউ প্রশ্ন না পড়ে থাকো, তাহলে কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 65টি এসএকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। কালকে বেশিরভাগ এসএকিউ প্রশ্ন তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন কমন পেতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো তোমরা প্রত্যেকে জানো কালকের ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো এসএকিউ প্রশ্ন আসবে না। তো আমরা দেখে নেব ডিরেক্ট দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একের দাগে ভারতের কয়েকটি পর্তুগিজ বাণিজ্য কুটির নাম লেখো। উত্তর বোম্বাই, কোচিন, দিউ, হুগলি প্রভৃতি। 2 নম্বরে বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? উত্তর ক্যান্টন ও মেকাও বন্দর দুটিতে। 3 আলীনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার। 4 নম্বরে উপনিবেশবাদ বলতে কি বোঝো? উত্তর কোন অঞ্চলের অধিবাসীদের ওপর সাম্রাজ্যবাদের নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা হওয়াকে উপনিবেশবাদ বলে। এরপরে 5-এর দাগে কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর 1854 খ্রিস্টাব্দে কমোডর পেরি সর্বপ্রথম জাপানের ইয়াডো বন্দরে পদার্পণ করেন। এরপরে 6-এর দাগে স্পেনীয় আর্মাডা কি? উত্তর স্পেনের নৌবাহিনীকে স্পেনীয় আর্মাডা বলে। 7 পোর্টসমাউথের সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে। 8 ভারতের কয়েকটি ইংরেজ বাণিজ্য কুটির নাম লেখো। উত্তর সুরাট, মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। এরপরে দেখে নেব 9-এর দাগে কি আছে। 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথমে ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? উত্তর হয়ে যাবে সুরাট বন্দরে। এরপরে 10-এর দাগে লগ্নি পুঁজি কি? উত্তর শিল্প ও বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্প অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলে। এরপরে দেখে নেব 11-এর দাগে কি আছে। মার্কেন্টাইল বাদ কি? উত্তর 16-18 শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাজ্যের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হতো। এটি মার্কেন্টাইল বাদ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যেও বন্ধুরা। ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলছি তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে, কালকে পরীক্ষায় মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটি এসএকিউ প্রশ্ন এগুলার মধ্যে কমন পেয়ে গেছো। তাই বারবার বলছি, তোমরা যারা ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু এখনো অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমাদের আর এখনো কিন্তু একটা বা দুটো পরীক্ষা কারো কারো আছে, যাতে শেষ মুহূর্তের এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সেগুলি দেখে সামনের উচ্চ মাধ্যমিকের ফাইনালে অনেক ভালো রেজাল্ট করতে পারো। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের স্বার্থের কথা ভেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 12-এর দাগে কি আছে। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তর যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো দেশের শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ। এরপরে 13-এর দাগে বাণিজ্যিক পুঁজি কি? উত্তর যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলে। এরপরে 14-এর দাগে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? উত্তর ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের মধ্যে অনেকেই নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরতেন এবং দাবি করতেন যে এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কৃষ্ণাঙ্গ জাতিগুলির উন্নতির দায়িত্ব পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে রুডয়ার্ড কিপলিং শ্বেতাঙ্গদের বোঝা বলে চিহ্নিত করেছেন। এরপরে দেখে নেব 15-এর দাগে বর্ণ বৈষম্য নীতি কি? উত্তর হয়ে যাবে সাম্রাজ্যবাদী সাদা চামড়ার শাসক জাতি কালো চামড়ার শাসিত জাতির প্রতি যে বৈষম্যমূলক শাসন নীতি কায়েম করত তাকে বর্ণ বৈষম্য নীতি বলে। এরপর দেখে নেব 16-এর দাগে মুক্তিদার নীতি কি? উত্তর চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ স্থাপন রোধ করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে মুক্তদার নীতি ঘোষণা করেন। এর দ্বারা চীনের অখণ্ডতা রক্ষার এবং চীনা ভূখণ্ডে যে কোনো দেশের বণিক বা বণিক গোষ্ঠীকে অবাধে বাণিজ্য করার অধিকারের কথা বলা হয়। এরপরে 17-এর দাগে উপনিবেশ বলতে কি বোঝো? উত্তর সাধারণভাবে বলা যায় কোনো দেশ যদি অন্য দেশের ভূখণ্ড বা অঞ্চলকে নিজের অধীনস্থ করে নেয়, তাহলে সেই অঞ্চলটিকে বলা হয় বিজয়ী দেশটির উপনিবেশ। এরপরে দেখে নেব 18-এর দাগে কি আছে। আফ্রিকা কাড়াকাড়ি বলতে কি বোঝো? উত্তর নব আবিষ্কৃত আফ্রিকায় ইউরোপীয়রা
উপনিবেশ দখলের যে লড়াই শুরু করে তা আফ্রিকা কারাকারি নামে পরিচিত। এরপর দেখে নেব 19-এর দাগে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? উত্তর, 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে সমগ্র আফ্রিকাই অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকা অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত। এরপরে দেখে নেব 20-এর দাগে নতুন বিশ্ব বলতে কি বোঝো? উত্তর, 17-18 শতক নাগাদ স্পেন, পর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি নতুন বিশ্ব নামে পরিচিত। এরপরে দেখে নেব 3য় অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নগুলি। তো দেখে নাও 3য় অধ্যায়ে 1-এর দাগের প্রশ্ন, কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর, বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 2-এর দাগে কে কবে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন? উত্তর, রবার্ট ক্লাইভ 1765 খ্রিস্টাব্দে। 3, চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? উত্তর, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। 4, একশালা বন্দোবস্ত ও 5 শালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিং। 5, রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় কে কবে চালু করেন? উত্তর, দক্ষিণ ভারতের টমাস মোনেরো 1820 খ্রিস্টাব্দে। 6, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? উত্তর, 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশনের দ্বারা। এরপরে দেখে নেব 7-এর দাগে বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাচিরাওয়ের মধ্যে। 8, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর, স্যার এলিজা ইম্পে। 9, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? উত্তর, পলাশির যুদ্ধের জয়ের পর কোম্পানি অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে চালান করেছিল। ঐতিহাসিকদের মতে এই ঘটনাই সম্পদের বহির্গমন নামে পরিচিত। এরপরে 10-এর দাগে অবশিল্পায়ন বলতে কি বোঝো? উত্তর, ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনাটি অবশিল্পায়ন নামে পরিচিত। এরপরে 11-এর দাগে কে কবে পাঞ্জাব জয় করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর, 1849 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। 12-এর দাগে দাদন কি? উত্তর, দাদন কথার অর্থ অগ্রিম অর্থ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকে দাদন বলা হয়। এরপরে দেখে নেব 13-এর দাগে কোর্ট কর্নওয়ালিস কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো, ভালোভাবে দেখে যাবে। তো দেখে না উত্তর, ভারতের বড়লাট কর্নওয়ালিস এদেশের কোম্পানিদের কর্মচারীর দুর্নীতি ও ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও গণপদ্ধতি প্রবর্তন করেন, যা কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। এরপর দেখে নেব 19-এর দাগে গ্যারান্টি ব্যবস্থা কি? উত্তর, ভারতের রেলপথ নির্মাণে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার তাদের বিনামূল্যে জমিদান, বার্ষিক বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান প্রভৃতি বিষয়ে গ্যারান্টি দেয়, যা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। প্রত্যেকটি প্রশ্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় আসার মতো, তাই এখান থেকে একটাও প্রশ্ন বাদ দেবে না বন্ধুরা। তোমার যদি এই প্রশ্নগুলো রেডি না থাকে ভালোভাবে রেডি করে যাও, কালকের ইতিহাস পরীক্ষায় মিলিয়ে দেখবে প্রায় বেশিরভাগ এসিকিউ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে গেছো। তাই বন্ধুরা, এইরকম যাতে শেষ মুহূর্তে আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই পরিশ্রম করে চলেছি, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি ভাববো। তাই বারবার বলা হচ্ছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 15-এর দাগে দেখে নাও, ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয় করা হয় কোন আইনে? উত্তর, 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে। এরপরে 16-এর দাগে সূর্যাস্ত আইন কি? উত্তর, চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার ও তালুকদারকে তাদের নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। এরপর দেখে নেব 18-এর দাগে কি আছে, পলাশির লুণ্ঠন কি? উত্তর, পলাশির যুদ্ধ জয়ের পর ইংরেজ সরকার কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। এই ঘটনাটি পলাশির লুণ্ঠন নামে পরিচিত। এরপরে 19-এর দাগে তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? উত্তর, চীনে 1850 খ্রিস্টাব্দে মাঞ্চু সরকারের অবশাসন ও দুর্নীতির কারণে তাইপিং বিদ্রোহ হয়। এরপরে 20-এর দাগে উন্মুক্ত দান নীতি কি এবং কে এর প্রবক্তা? উত্তর, চীনে উন্মুক্ত বাণিজ্য নীতি সব দেশের জন্য সমান রাখার জন্য
1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে একটি নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন, যা উন্মুক্তদান নীতি নামে পরিচিত। এরপরে 21 দাগে নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে যাবে। কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনা সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে প্রথমে তাকে চীনা সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপহার দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। 22 দাগে কাওতাও প্রথা কি? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রাপ্তি হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বর্ষতা স্বীকারের নিদর্শন স্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হতো। এটি কাওতাও প্রথা নামে পরিচিত। এরপর দেখে নেব 23 দাগে সিমনে সখির সন্ধি কবে কাদের মধ্যে হয়? উত্তর, 1995 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে। এরপরে 24 দাগে ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝায়? উত্তর, চীনা আদালত 1959 খ্রিস্টাব্দে শুধুমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এভাবে ক্যান্টন বাণিজ্যকে কেন্দ্র করে চীন বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তাকে ক্যান্টন প্রথা বা ক্যান্টন বাণিজ্য নামে, সেটাই ক্যান্টন প্রথা বা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। এরপরে 25 দাগে চীনের রুদ্ধদ্বার নীতি কি? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদেব কায়দা শিক্ষা, বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্র প্রবেশ নিষিদ্ধ ছিল। এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত ছিল। এরপরে দেখে নেব 4র্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে আবারও জানিয়ে রাখি বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন, যারা প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা এই প্রশ্নগুলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল সাবজেক্টেরও অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেলে আসবে, তাই সেই ভিডিওগুলো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 4র্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব 4র্থ অধ্যায়। 4র্থ অধ্যায়ের প্রথমে প্রশ্ন 1 দাগে ভারতে কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন। এরপরে 2, কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। 3, কবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1992 খ্রিস্টাব্দে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 3 আইন কি? উত্তর, ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা ও অসবর্ণ বিবাহকে আইনসিদ্ধ করার জন্য 1872 খ্রিস্টাব্দে একটি আইন পাশ করে। এই আইন 3 আইন নামে পরিচিত। এরপরে দেখে নেব 5 দাগে কি আছে? চুইয়ে পড়া নীতি কি? উত্তর, ভারতের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলে প্রকল্পিত এই নীতি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। এরপরে 6 দাগে আলেকজান্ডার ডাফ কে ছিলেন? উত্তর, আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন। 7 দাগে কবে কার উদ্যোগে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়? উত্তর, 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের নেতৃত্বে। এরপরে দেখে নেব 8 দাগে উডের ডেসপেস কি? উত্তর, ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশনামা প্রকাশ করেন, যা উডের ডেসপেস নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এরপরে দেখে নেব 9 দাগে ব্রাহ্ম সভা কে কবে প্রতিষ্ঠা করে? উত্তর, 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করে। এরপরে 10 দাগে রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বিগত বছরে এসেও গেছে। তো দেখে নেব সংবাদ কৌমুদী ও মিরাতুল আকবর। এরপর দেখে নেব 11 দাগে নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? উত্তর, আগে সমাজে বহু কুসংস্কার প্রচলিত ছিল। ডিরোজি ও তার অনুগামীরা এই কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভীতি নাড়িয়ে দিয়েছিলেন। ডিরোজির অনুগামীদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। কুসংস্কারের বিরুদ্ধে তাদের আন্দোলনকে নববঙ্গ আন্দোলন বলা হয়। এরপরে দেখে নেব 12 দাগে কি আছে? স্বামী বিবেকানন্দের লেখা 2টি বইয়ের নাম লেখো। উত্তর, পরিব্রাজক ও বর্তমান ভারত। 13 দাগে কে কবে বিধবা বিবাহ আইন পাশ করেন? উত্তর, 1856 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহযোগিতায় লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। এরপরে 14 দাগে আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তর, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। 15 দাগে মেকলে মিনিট কি? উত্তর, বোর্ড অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে
1835 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড বেন্টিংয়ের কাছে ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য একটি প্রতিবেদন বা মিনিট প্রকার পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। এরপরে 16 দাগে চার্লস উড কে ছিলেন? উত্তর, চার্লস উড ছিলেন ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি এদেশের সরকারি শিক্ষানীতির উপর উডের ডেসপেজ নামক একটি পরিকল্পনা পেশ করেন। এরপরে দেখব 17 দাগে দলিত কাদের বলা হতো? উত্তর, ভারতের ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের শোষণে শোষিত মাহার, কামার, চামার, হরিজন, নাদার প্রভৃতি নিম্নবর্গের লোকেরা দলিত নামে পরিচিত। 18 দাগে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখো। উত্তর, বেঞ্জামিন ব্র্যাডলি ও ফিলিপ স্টাফ। এরপরে দেখে নেব 19 দাগে ভাইকম সত্যাগ্রহ বলতে কি বোঝো? উত্তর, বিংশ শতকের শুরুতেই দক্ষিণ ভারতের ভাইকমে বন্য হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এই রাস্তা খুলে দেওয়ার দাবিতে শ্রীনারায়ণ গুরু তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে যাবে। এছাড়াও সবার শেষের প্রশ্ন দেখানো 20 দাগে শত দিবসের সংস্কার কি? উত্তর, চীনা সম্রাট সে দেশের সংস্কারকদের দাবি মেনে 1898 খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার কার্য 100 দিন ধরে চলে বলে তা শত দিবসের সংস্কার নামে পরিচিত। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ 65টি এসিকিউ প্রশ্ন। তোমাদের অনেকেরই মনে হতে পারে, দাদা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এসিকিউ প্রশ্নগুলো কোথায় পাবো? তো তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, একই ভিডিওতে আমি যদি প্রথম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরতাম, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যার কারণে বন্ধুরা, তোমরা যারা পঞ্চম থেকে অষ্টম অধ্যায়েরও এসিকিউ প্রশ্নগুলি দেখতে চাও, তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওতে ক্লিক করলে তোমরা অবশ্যই পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এসিকিউ প্রশ্নগুলোও পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের প্রথম থেকে অষ্টম অধ্যায়ের এসিকিউ প্রশ্নগুলোও একই রকমভাবে দেখতে চাও, তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নগুলোও দেখে নিও। তার নিচে তোমরা কিন্তু এমসিকিউ প্রশ্নেরও দুটো ভিডিও লিঙ্ক পাবে। তো প্রত্যেকটা প্রশ্ন যে ভিডিওগুলো বলে দেওয়া হয়েছে ওই ভিডিওগুলোতে এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা পাবে। তো ডেসক্রিপশন চেক করতে একদম ভুলো না। ডেসক্রিপশন বক্সে তোমরা প্রথমে একটা এসিকিউ প্রশ্নের ভিডিও পাবে, যেখানে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের প্রশ্নগুলো আছে। তার নিচে তোমরা পেয়ে যাবে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও। প্রথমের ভিডিওতে আছে প্রথম থেকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ, আর তারপরের ভিডিওতে আছে পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের এমসিকিউ। তো এই প্রত্যেকটা ভিডিও মিলে যদি প্রত্যেকটা রেডি করে যেতে পারো, কালকের ইতিহাস পরীক্ষা একদম কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটি শর্ট প্রশ্ন সহ বড় প্রশ্ন তোমরা এই ভিডিওগুলো থেকেই কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।